সবাই? আশা করছি ভালো আছো। শোনো, তোমাদের একটা কথা বলবো। আমি না কমিউনিটিতে একটা জরুরি পোস্ট করছি। আমি জানি কমিউনিটি পোস্ট সবার কাছে যায় না, যাইতে একদিন, 2 দিন, 3 দিন লেগে যায়। তার জন্য বলছি, তোমরা একটু নিজেরা কমিউনিটিতে কষ্ট করে ঢুকে দেখে নেবে, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো স্টোরি শুরু করি। 1 মাস পেরিয়ে গেলেও জাংকুক, মাহমুদ বা রায়হানের খুনির কোনো সন্ধান পায়নি। তবে জাংকুক খুনির খোঁজ চালিয়ে যেতে থাকে। যে কোনো মূল্যেই খুনিকে সে পেতে চায়। তার সাথে হিসেব নিকেশ করতে হবে। খুনিকে না পাওয়া পর্যন্ত নিশ্চিন্তে ঘুমোতে পারবে না কিছুতেই জাংকুক। এত গভীরভাবে কি চিন্তা করছেন? সারাদিন জনসেবা করে বাসায় এসেও কিসের এত চিন্তা আপনার? জনগণের জন্য যে এত চিন্তা করেন, বাসায় আপনার একটা বউ আছে, সে চিন্তা কখনো করেছেন? তের কথা শুনে হুঁশ ফিরল জাঙ্কুকের। সত্যি, এই কয়দিনে ঠিকঠাক মেয়েটার খোঁজ নেওয়া হয়নি। অসুস্থ মেয়েটার পাশে এক দণ্ড বসার সময়ও পায়নি। বড্ড অন্যায় করেছে সে মেয়েটার সাথে। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে তার। দীর্ঘশ্বাস গোপন করে হাত বাড়িয়ে তেকে কাছে টেনে নেয়। মুহূর্তেই জাঙ্কুকের বাহুবন্ধনে বাধা পড়ে যায় তে। জাঙ্কুক বিছানায় পা ঝুলিয়ে বসে তের বুকে মাথা রাখলো। তে দাঁড়ানো অবস্থাতেই জাঙ্কুকের চুলে হাত দিল। সরি বউ, তোমার সাথে অনেক বেশি অন্যায় করেছি, যেটা আমার উচিত হয়নি মোটেও। এই গুরু অপরাধের উপযুক্ত শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি, তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও। আমি আপনাকে শাস্তি দেবার কে? আপনাকে শাস্তি দেবে আপনার রাজপুত্র। আমি বাবু এইসবের মধ্যে থাকবো না। কেন থাকবে না? থাকতে তোমাকে হবেই। তোমার একটা মাত্র বর গত 1 মাস তোমার দিকে নজর দেয়নি, এটার শাস্তি তার পাওনা। বলো, কি শাস্তি দেবে? তের বুকে মুখ বুজে থেকে কথাটা বলল জাঙ্কুক। অনেকদিন পর জাঙ্কুকের স্পর্শ পেয়ে শিরশির করে উঠল তের সর্বাঙ্গ। আবেশে শরীর থমকে গেল এক লহমায়। এই মানুষটার সংস্পর্শে আসলে শরীর তার নিজের নিয়ন্ত্রণে থাকে না কিছুতেই। সে মন্ত্রমুগ্ধের ন্যায় জাঙ্কুকের দ্বারা চালিত হয়। এই মানুষটাকে কষ্ট দেয়া তের পক্ষে কিছুতেই সম্ভব না। আপনি ভালো করেই জানেন আমি আপনাকে ফুলের টোকাটিও দিতে পারবো না। যেখানে আপনার সাথে জোর গলায় কথাই বলতে পারি না, আমার পুরো অস্তিত্ব বিদ্রোহ করে বসে, সেখানে আপনাকে শাস্তি দিই কেমন করে বলুন তো? তের কথা শুনে হাসলো জাঙ্কুক। মুহূর্তে চুমুতে ভরিয়ে দিল তের পুরো শরীর। আবেগে তের চোখ বন্ধ করে নিল। ভাই, আজকের প্রোগ্রামের কথা মনে আছে? 3টার মধ্যে আমাদেরকে অপস্থলে পৌঁছাতে হবে। রাকিবের ফোন পেয়ে মাথা চুলকায় জাঙ্কুক। সত্যি, ও আজকের প্রোগ্রামের কথা ভুলে বসেছিল। মনে করিয়ে দিয়ে ভালো করেছিস। আমি সত্যিই ভুলে গিয়েছিলাম। আজকাল এত ব্যস্ত থাকছি যে দিন দুনিয়া ভুলে যাচ্ছি। তোরা সবাই তৈরি থাকিস, আমি যথাসময়ে ক্লাবে পৌঁছে যাব। সেখান থেকে রওনা দেব প্রোগ্রামে। বিকেলে প্রোগ্রাম শুরু হয়েছে। জাঙ্কুক একটা সেতু উদ্বোধন করে মঞ্চে এসে বসেছে। তার সাথে স্থানীয় নেতৃবৃন্দও আছে। একে একে তারা সবাই ভাষণ দিচ্ছে। জনগণ অধীর আগ্রহে জাঙ্কুকের ভাষণের অপেক্ষা করছে। কিন্তু জাঙ্কুকের মন খুব একটা ভালো নেই। ওর বড় চাচ্চুর প্রোগ্রামে আসার কথা ছিল, কিন্তু তিনি বর্তমানে অসুস্থতার কারণে কানাডায় অবস্থান করায় প্রোগ্রাম মিস করে গেলেন। জাঙ্কুক তাকে সে কথা জানালে তিনি বারবার জাঙ্কুককে উৎসাহ দিয়েছেন প্রোগ্রামের ব্যাপারে। ইভেন কিছুক্ষণ আগেও তিনি জাঙ্কুকের সাথে কথা বলেছে। জাঙ্কুক বড় চাচ্চুর কথায় ভরসা পেয়েছে। সে বড় চাচ্চুকে ভিডিও কলে রেখে ভাষণ দিতে চায়। মিস্টার জেইহপও তাতে রাজি হন। তিনিও মনে প্রাণে চান জিয়ন জাঙ্কুক একজন আদর্শ রাজনীতিবিদ হয়ে উঠুক, দেশের সেবায় নিজেকে উৎসর্গ করুক। জাঙ্কুক মঞ্চে উঠলে জনগণ করতালির মাধ্যমে ওকে স্বাগত জানায়। আজ নিজের চোখে নিজের জনপ্রিয়তা দেখে জাঙ্কুকের খুব একটা খারাপ লাগছে না। ছোটবেলা থেকেই ও এমন একটা দিনের স্বপ্ন দেখতো। দাদু সবসময় বলতো, তুমি একদিন যোগ্য নেতা হবে। দাদুর কথাই ওকে অনুপ্রেরণা দিত। ছোটবেলা থেকেই দাদুর আশেপাশে থাকতে থাকতে শিখে গিয়েছে রাজনীতির মারপ্যাচ। শিখেছিল মুখোশের আড়ালে মানুষকে চেনার উপায়। জিয়ন জাঙ্কুক ভাষণ শুরু করতেই জনগণ শান্ত নদীর মতো নিশ্চুপ হয়ে যায়। তারা আগ্রহ ভরে শুনতে থাকে জাঙ্কুকের কথা।
এমন পুরুষালী কণ্ঠস্বর যে কারোর বুকে আগুন ধরাতে পারে নিমিষেই। জিয়ন জাংকুক কতক্ষণ ভাষণ দিচ্ছে সেটা বলতে পারে না কেউই। ভাষণের মাঝেই সাকিবের ডাকে ওর দিকে ফিরে তাকাতেই ঝনঝন শব্দে ভেঙে পড়ল জাংকুকের পাশে থাকা কাঁচের গ্লাস। হতভম্ব জাংকুক বিষয়টা বুঝতে কয়েক মুহূর্ত সময় নেয়, কিন্তু সে সাবধান হওয়ার আগেই আরেকটা গুলি এসে এফোর ওফোর করে দেয় জাংকুকের বুকের ডান পাশের নিচের অংশ। ঘোলাটে চোখে জাংকুক তাকায় ক্ষতস্থানে। গলগল করে রক্ত ঝরছে, অবশ হয়ে আসছে শরীর, পা টলমল করছে, ভূপাতিত হবে যে কোনো মুহূর্তে। কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছে ও, কিন্তু ওকে হতাশ করে আরেকটা গুলি এসে বিঁধে ওর বাম কাঁধে। জাংকুকের গ্যাং সহ সকল জনগণ হাহাকার করে উঠল। তারা হুড়মুড়িয়ে মঞ্চে ওঠার চেষ্টা করছে। সাকিব সহ সবাই ভিড় ঠেলে মঞ্চে উঠল। ওরা প্রাণের ভয় না করে এগিয়ে যায় জাংকুকের দিকে। জাংকুক নিচে গড়াগড়ি খাচ্ছে, ওর চারপাশে গুলির বৃষ্টি হচ্ছে। একটা গুলি বিঁধল সাকিবের পায়ে, গুলি খায় রকিও। ভিডিও কলে বসে সবকিছু দেখছেন মিস্টার জেহব। তিনি হাউমাউ করে কাঁদছেন আর সাকিবদের ডাকছেন জাংকুককে সাহায্য করার জন্য। তিনি ভালো করেই জানেন তার কথা এই মুহূর্তে কেউ শুনছে না, কিন্তু তিনি ডাকতেই থাকলেন। চোখের সামনে প্রাণপ্রিয় ভাতিজাকে মেঝেতে লোটাতে দেখে নিজেকে স্থির রাখতে পারছেন না কিছুতেই। রাস্তা কাঁপিয়ে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। গন্তব্য ঢাকা মেডিকেল। তবে প্রথমে ওরা রাজশাহী যাবে, সেখান থেকে প্লেনে ঢাকা যাবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে জিয়ন জাংকুক। যে কোনো মুহূর্তে ওর প্রাণ পাখি খাঁচা ছেড়ে উড়াল দিতে পারে। মুখে অক্সিজেন মাস্ক থাকলেও ওর শ্বাসকষ্ট হচ্ছে। জাংকুকের পাশে বসে আহাজারি করছে জিন। মিস্টার নামজুন মাথায় হাত দিয়ে পাথরের মতো বসে আছে। তার চোখের সামনে তার ছেলের নিথর দেহটা। তার পাশে তে নির্বাক হয়ে বসে আছে। ওর চোখের পানি নেই এক ফোঁটাও। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাংকুকের দিকে। ওর নির্বাক চোখ দুটোই যে কত শত অভিমান জমে আছে সেটা কারোর ধরার সাধ্য নেই। যখন শুনলো জাংকুকের গুলি লেগেছে তখন ওর পুরো দুনিয়া টলে গিয়েছিল। তারপর যখন শুনলো ডক্টররা কিচ্ছু করতে পারছে না, তখন ওর ভেতরটাই ছলকে উঠেছিল ভয়েরা। ওকে সাথে করে নিয়ে আসতে চাইছিল না কেউ, কিন্তু ওর জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছে সকলে। রাকিবের ফোন পেয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো সুগা। কিছুক্ষণ পরেই ফুপিয়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে কলিগরা এগিয়ে যায়। কিছুক্ষণ পর শান্ত হয়ে কলিগদের সবকিছু খুলে বললে তারা সুগাকে সাথে নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয়। জিমিনকে ফোন করে মেডিকেলে আসতে বলা হয়েছে। বেগম আইয়ুকে নিয়ে ঢাকা রওনা দিয়েছে। ওর চোখ মুখ শুকনো, চিন্তায় মাথা কাজ করছে না। আইয়ু কাঁদছে, বারবার ফুপুর মুখখানা চোখে ভাসছে। সেই সাথে চিন্তা হচ্ছে তেয়ের জন্য আর তার অনাগত সন্তানের জন্য। ভাইয়া, তোমাকে সুস্থ হতেই হবে। তুমি ছাড়া ভাবি আর প্রিন্সের কি হবে? তোমাকে ছাড়া তারা অসহায়, আর ফুপু তার প্রাণ তুমি। তোমার কিছু হয়ে গেলে ফুপুও যে বাঁচবে না ভাইয়া, লিসাও না মরে বেঁচে থাকবে। আইয়ু কাঁদছে আর বিড়বিড় করে বলছে কথাগুলো। আইয়ুর কথা শুনতে পেয়ে বেগমকে এক হাতে জড়িয়ে ধরলো। ও কিভাবে আইয়ুকে সান্ত্বনা দেবে যেখানে ওর নিজেরই সান্ত্বনার প্রয়োজন? বেগম, ভাইয়া ঠিক হয়ে যাবে তো? আইয়ুর প্রশ্নে কেঁপে উঠল বেগমের বুক। কি উত্তর দেবে সে আইয়ুর প্রশ্নের? যেখানে ওর নিজেরই সংশয় আছে, সেখানে সে কিভাবে আইয়ুকে সান্ত্বনা দেবে? গত 3 দিন ধরে জাংকুক আইসিইউতে মরার মতো শুয়ে আছে। ডক্টর এখন পর্যন্ত পজিটিভ কিছু বলতে পারেনি। তে জাংকুকের চিন্তায় অসুস্থ হয়ে গেছে, মাঝে মধ্যেই সেন্সলেস হয়ে যাচ্ছে। জিন ছেলে আর পুত্রবধূর চিন্তায় দিশেহারা হয়ে গেছে। কখনো ছেলের জন্য হাউমাউ করে কাঁদছে, তো কখনো তে আর তার অনাগত সন্তানের জন্য কাঁদছে। সুগা অফিস থেকে সোজা মেডিকেলে আসে। আইসিইউর দরজার সামনে দাঁড়িয়ে থাকে ছলছল চোখে। কারোর সাথে কথা বলেনি, মামা মামির সাথেও না। ওর প্রাণপ্রিয় ভাইয়ের এমন দশা সহ্য করতে পারছে না কিছুতেই। জিমিন প্রতিদিন রান্না করে মেডিকেলে সবার জন্য খাবার নিয়ে আসে। আইয়ু ওকে সাহায্য করে। ও রাতে আইয়ুর বাসাতেই থাকে।
শুধু বোগম, সুগা আর জাংকুকের দুজন গ্যাং মেম্বার মেডিকেলে থাকে। মেয়েরা সবাই সুগাদের বাসাতেই থাকে। বোগম তের হাত ধরে বসে আছে। কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে তে। অনেকক্ষণ পর ওর জ্ঞান ফিরলে বোগম ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বোগম তের এমন অবস্থা সহ্য করতে পারছে না। ডাক্তার বলেছে এভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তে তের মিসক্যারেজ হতে পারে। কেউ কোনোভাবেই তেকে সান্ত্বনা দিতে পারছে না। মেয়েটা কারোর কথাই কানে নিচ্ছে না, বারবার শুধু জাংকুককে দেখতে চাচ্ছে। ভাইয়া, আপনি আজ বাসায় যান। গত 3 দিন আপনার ঠিকমতো খাওয়া দাওয়া গোছল কিছুই হয়নি। আমি ততক্ষণ ভাবির কাছে আছি। সুগা এসে কথাটা বলল বোগমকে। সুগাকে দেখে বোগম করুণ চোখে তাকায়। ওর পুরো মুখে হতাশার ছাপ দেখে দীর্ঘশ্বাস ফেলল সুগা। বোগমের ভেতরটা যেন ও পড়তে পারছে। এক অসহায় বোনের জন্য এক ভাইয়ের অন্তর্দহন ওর চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা পড়ছে। অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে কথা বলল বোগম। আমি ঠিক আছি, কোথাও যেতে ইচ্ছে করছে না। জাংকুক ঠিক না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। প্লিজ ভাইয়া, জেদ করবেন না। ভাই ভাবির জন্য চিন্তা আমাদেরও হচ্ছে। এভাবে অনিয়ম করে আপনি অসুস্থ হয়ে গেলে আইয়ুকে আমরা কি জবাব দেব বলুন তো? ভাবি সুস্থ হওয়ার পর যদি জানতে পারে, তাকে আমরা কি বলবো? অন্তত ভাবির জন্য আপনি নিজের দিকে নজর দিন। আমি পারছি না সুগা। বোনটাকে এভাবে শুয়ে থাকতে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আবার জাংকুকের দিকে তাকালে আমার ভেতরটা খাখা করছে। আমার বোনটা ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। বিয়ের পর জাংকুক ওকে অধরা সুখ এনে দিয়েছে। অনেক বছর পর বোনটার মুখে সুখের হাসি দেখেছিলাম আমি। সেই বোন আবারও এভাবে কেন কষ্ট পাচ্ছে বলতে পারো? এবার ফুপিয়ে কেঁদে উঠল বোগম। বোগমের চোখের পানি সুগার অন্তরে স্পর্শ করলো। তার চোখেও জমা হলো বেদনার নোনা জল। ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, কাঁদবেন না ভাইয়া। ভাই একবার সুস্থ হয়ে উঠুক, তাকে আর রাজনীতিতে জড়াতে দেব না। দিনের পর দিন এভাবে টেনশন নিয়ে থাকতে পারবো না। আর ভাবিকেও কষ্ট পেতে দেব না কিছুতেই। চোখ মুছুন, বাসায় যান। আইয়ু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বাসায় না গেলে ও আমার মাথার চুল ছিঁড়ে ফেলবে। আচ্ছা সুগা, তোমার সন্দেহ হয় না? বোগমের প্রশ্নে চমকে ওর দিকে তাকায় সুগা। সুগার চোখে অবিশ্বাস। দ্বিধাগ্রস্ত গলায় বলল, আমি সবটা জানি, সেটা আপনি কিভাবে জানলেন? তুমি বুদ্ধিমান ছেলে। সিনিয়র জুনিয়রদের মধ্যে তোমার আইকিউ হাই লেভেলের ছিল। তোমার পক্ষে জানাটা অসম্ভব নয়। জিমিনকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ভালোবাসা যেখানে প্রকট, সেখানে সন্দেহের কোনো স্থান নেই। আমার ভালোবাসার মধ্যে কোনো ফাঁকফোকর নেই যেখান দিয়ে সন্দেহ প্রবেশ করতে পারে। আপনি নিঃসংকোচে বাসায় যেতে পারেন। বোনের বাড়িতে বড় ভাই যাবে, এতে সন্দেহের কোনো কারণ আমি দেখি না। সত্যি তুমি সবার থেকে আলাদা। জিমিন ঠকেনি, বরং ও ভাগ্যবতী সুগা। ভালো কথা। ছোট বোনের বাড়িতে প্রথমবার যাচ্ছেন, খালি হাতে কিন্তু যাবেন না। আমার বউয়ের পছন্দের খাবার নিয়ে যাবেন, সাথে আপনার বউয়ের পছন্দের খাবারও নিয়ে যাবেন, নয়তো আমার বউয়ের ভাগে কিছুই থাকবে না। সুগার কথা শুনে হাসলো বোগম। ধীরে সুস্থে তের হাত ছেড়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলল জিমিন। দরজার বাইরে বোগমকে দেখে অবাক হয়েছে। ও ভাবতেই পারেনি বোগম ওদের বাসায় আসবে। দরজার একপাশে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে বলল, ভেতরে এসো। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এসেছো আমার বাসায়। বিশ্বাস না হলেও ক্ষতি নেই, কারণ আমি সত্যিই এসেছি। এগুলো ধর, তোর পছন্দের খাবার আছে এখানে। এসবের কি দরকার ছিল ভাইয়া? তুমি এসেছো এটাই অনেক। আমি ভীষণ টায়ার্ড, আগে গোসল করব। ওয়াশরুমটা দেখিয়ে দিবি? আমার সাথে এসো, তবে তার আগে আইয়ুর সাথে দেখা করো। বেচারি সারাটা দিন তোমার নাম জপে। ও যদি জানতে পারে ওর সাথে দেখা না করে ওয়াশরুমে গেছো, তবে আমার সাথে নির্ঘাত ঝগড়া করবে। জিমিনের কথা শেষ হওয়া মাত্রই আইয়ু ড্রয়িং রুমে আসলো। ও বোগমকে দেখে হাসি মুখে এগিয়ে আসলো। বাবা, অবশেষে আসলেন। ভাবি এখন কেমন আছে? সেন্সলেস হয়ে গিয়েছিল, ডাক্তার এসে দেখে গিয়েছে। আমি আসার আগ পর্যন্ত ঘুমোচ্ছিল। আইয়ু,
তুমি ভাইয়াকে রুমে নিয়ে যাও, ভাইয়া ফ্রেশ হয়ে আসুক, ততক্ষণে আমি টেবিলে খাবার দিচ্ছি। জিমিন রান্নাঘরে চলে গেল আর বগম আইয়ুর পিছু পিছু রুমে ঢুকলো। হেই আমিস, সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর শোনো, তোমরা গেস করো তো কে হতে পারে জাঙ্কুকের শত্রু? কমেন্ট বক্সে বলবে কিন্তু আমাকে।